তুমি কি মরো নেই? তা আমি বলছি আমি তো বিষ খাইতে ধরছিলাম, আমি মিথ্যা কথা বলছি যে আমি বিষ খাইছিলাম, এরকম অনেক পুলিশ টুলিশ আসছিল, আমি তোমার নাম বলে দিছি। ওকে আর কি এভাবে বলছি। ওই আমার পাশে যে ওই আপুর ফির একটা মেয়ে শুয়েছিল, ও আবার কি অনেক রাতে কথা বলছি, 12টা 1টার দিক দিয়ে, ও এই কথাগুলো সম্পূর্ণ শুনে ফেলে সকালবেলা ওদেরকে বলে দেয়। তারপরে ওরা আমাকে আর রাখবে না বলছে। তখন আমি কি করলাম, লাবণী আপুর কাছে গেলাম। ওরাও ভয় পাইছে যে ওর যেহেতু ওখানে জায়গা হচ্ছে না, ও তো আমাদের কাছেই চলে আসবে। পরে আপুরা আর আমার ফোন ধরে না, আমি মেসে গেলাম, যার পরে বললাম সবকিছু। বলতেছে তুমি বাসায় চলে যাও, তোমার বাসায় চলে যাও। পরে ওখান থেকে আমি বাসায় চলে আসলাম, আমার মার কাছে আসলাম। আমার মার আবার কি করছে, আবার ওরা একসঙ্গে হইছে। এর মাঝে যে ছাড়াছাড়ি হয়েছে, হওয়ার পরে তারা আবার একসঙ্গে হয়েছে, আমি কিন্তু জানি না। কিন্তু তাদের সাথে আমার 2-1 দিন কথা হয়েছে। হওয়ার পরে তাদেরকে আমি বললাম যে আমি তো এরকম নারায়ণগঞ্জ থেকে চলে আসছি। প্রথমে জিজ্ঞাসা করে তুমি কতগুলো টাকা ইনকাম করছো, আমার বাবা আর আমার মা জিজ্ঞাসা করে। তা আমি কই আমি তো অসুস্থ ছিলাম, আমি পারিনি ইনকাম করতে। তখন আমার মা কয় আমার ভাইয়ের ছেলের সাথেই তো সারাদিন কথা বলো, তো ইনকাম করবা কই থেকে? তখন আমি বললাম আমি অনেক অসুস্থ, আমি বাসায় যাব। পরে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে যাই হোক আমি বাসায় আসলাম, আসার পরে আবার আমাকে ঢাকায় পাঠানো হইলো গার্মেন্টসে। আমার মা বলতেছে বাসায় থেকে কি করবা? পরে ওখানে আমার এক চাচা চাচি আছে, ওনাদের কাছে গেলাম ভাই, আমি যাই ওখানে গার্মেন্টসে ভর্তি হইলাম। গার্মেন্টসে চাকরি পাইলাম না, হ্যাঁ চাকরি পাইনি, না পাওয়ার কারণে অনেক কয়েকদিন ঘুরলাম, আমাকে কোথাও নিচ্ছে না। ওখানেও বলতেছে আমি ছোট। ওখানে আবার কয়েকদিন থাকলাম, থাকার পরে ওখানেও এক ছেলেকে পছন্দ করলাম, যে আলামিন তো আমার সাথে সম্পর্কই করতেছে না। তো ওখানে আর এক ছেলেকে পছন্দ করছিলাম, এটা আমার দাদা বাড়ির এলাকারই, নাম রতন ছিল, ছেলেটা ইন্টার পাস ছিল। ও আর কি বাসা থেকে রাগ করে গার্মেন্টসে কাজের জন্য গেছিল। পরে আমার সাথে দেখা হয়, ওকে আমি আর কি বলি যে আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে রিলেশন করতেছি, আমি এইভাবেই ডাইরেক্ট ওনাকে বলছি। তো উনি আবার কি করছে, ওর যে ভাই ছিল, ওর খালাতো ভাই, ওর বাসার আমার বাসা একসঙ্গে, ও আবার আমার বড় আব্বার ছেলে হয়, ওর খালাতো ভাই। পরে ও বলছে ও তো আলামিনের সাথে এরকম এরকম হয়ে গেছে। পরে রতন বলতেছে না আপনি যেহেতু আগে রিলেশন করছেন আমার পক্ষে সম্ভব না। তখন ওটাও আমার ক্লোজ হয়ে গেল। পরে আমি চাকরি পাইতেছি না। পরে আমার কি ওই যে চাচা চাচির কাছে আমি থাকি, ওনারা আবার কি করলো, আমাকে ওই যে চাচার কাছে আমি প্রথমে গেছি, সে চাচা আমাকে রাতের বেলা, আমি তো চাকরি পাইনি, ওনার মেয়ে আছে, ওয়াইফ নাই, ওয়াইফ সাইরা দিছে। মেয়েটা আমার সাথে একটু বড় হবে, 1 বছর, ও গার্মেন্টসের চাকরি পাইছে। ওর বাবা হঠাৎ করে রাতের বেলা মেয়েটা ঘুমাইছে, উনি আইসা হাত দিতে চাচ্ছে মানে মুখে, মনে করছে আমি অনেক ঘুমাই গেছি, কিন্তু আমি তো ঘুমাইনি। তখন আবার আমি ফেসবুকও চালাইতাম হালকা পাতলা, অতটা বুঝতাম না, মেসেঞ্জার করতাম বা নাটক টাটক দেখতাম। উনি পরে আমি ওখান থেকে বাসায় ফোন দিলাম রাতেই যে বাবা এরকম এরকম উনি এরকম করতেছে চাচা। পরে কি করলো, ওখান থেকে আমাকে আরেক চাচার বাসায় পাঠানো হইলো। পরে বলতেছে দেখেন আমার মেয়েটাকে নেন, ওকে একটা চাকরি দেন, গার্মেন্টসের চাকরি। পরে ওখানে থাকলাম, ওই রতনের সাথে যে সম্পর্ক করতে চাইছিলাম, এটা আর কি আমার চাচা চাচি জানাই গেছে, বলতেছে এই মেয়ে তো বেয়াদব। আর আমি কথা বলি ফোনে বেশি। আচ্ছা, আমার ফোনে তখন অনেক রং নাম্বার আসছিল, তো আমি কথা বলতাম। পরে আমার যে চাচা চাচি ওটা পছন্দ করতো না। পরে আমাকে কি করলো, ওখান থেকে ওরা বাসায় পাঠার কথা বলছিল। পরে আমি ওখানে পেপারে দেখলাম ফার্মে, কাজী ফার্মে নিয়োগ দিছে। পরে আবার আমি ওদেরকে বললাম যে এরকম চাচি কাজী ফার্মে নিয়োগ দিছে, আমি এই চাকরিটা অনেকদিন ধরে করতে চাই, আমার খুব ইচ্ছা, এখানে নাকি অনেক স্যালারিও দেয় ভালো, কাজও কম। পরে যাই হোক ওখান থেকে এখন বাসায় আসবো, টাকা নাই গাড়ি ভাড়ার। পরে আলামিনকে ফোন দিছি যে আমি এরকম অবস্থায় আছি, আমার কিছু টাকা দেও। আবার আমাকে 1500 টাকা দিছে। ওই টাকা দিয়ে আমার চাচা সহ আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার মা বাবা অনেক অস্থির হয়ে গেছে, মানে আমাকে মারবে না ওরা কি করবে, মানে ওরা বুঝে উঠতে পারতেছে না। পরে কিছুদিন যাওয়ার পরে একটা আমি আপনার কাজী ফার্মে বললাম যে এরকম নিয়োগ আসছে। আমার চাচাকে আবার বললাম যে চাচা যাই হয়েছে, আমি রতনের সাথে যেটাই করছি, বা আপনার আমি হাত জোর করে আপনি বাসায় যায় মা বাবাকে একটু বুঝা বলেন আমাকে যাতে একটু পরীক্ষাটা দিতে দেয়। আমার একটা ছাগল ছিল, ওই নারায়ণগঞ্জে যখন আমি আসলাম না ওখান থেকে ঢাকা থেকে, তখন যে আলামিন যে আমাকে মেসেজ যে টাকাটা দিছিল, ওখানে আমার কিছু টাকা ছিল, ওইটার আমার একটা নাকের নথ ছিল, ওই নথটা বিক্রি করে আমি একটা ছাগল কিনছিলাম। তো এই ছাগলটা ছোট ছিল, অনেক বেশ বড় হয়ে গেছে, 5000-6000 টাকা হবে। পরে এখন আমি যে ফার্মে পরীক্ষা দিতে যাবো, আমাদের কাছে কিন্তু কোনো টাকা নাই। আমার মা আবার আসলো রংপুরে আমার নানার বাসায় বেড়াইতে। যাই হোক ওখানে আসলো, আসার পরে আমার বাবা আর আমি কি করলাম, পরীক্ষা দেওয়ার জন্য আমরা যাবো কুড়িগ্রামে।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস চাকরি করব। তো যাই হোক, ওটা আর হয়নি। পরে ছেলেটাকে দিয়ে আমার বিয়ের জন্য খুব চেষ্টা করেছিলাম, আমি বিয়ে করবো না। তখন আবার আলামিন আমাকে তার 2 দিন পরে ফোন দিছে। আলামিনের সাথে আমার কথা হয়েছে। কথা হওয়ার পরে আমার যে দাদি অন্ধ ছিল তাকে আমি রান্না করে দিতে গেছি। আমার বাবা আবার আমার দাদিকে পছন্দ করে না। রান্না করতে কেন গেছি এটা নিয়ে আমাদের বাসায় একটু হালকা পাতলা কথা হইতে হইতে মারধর শুরু হয়ে গেল। আমাকে বাসায় বৃষ্টি পড়ছে, আমাদের টিনের ঘর ছিল, বৃষ্টি পড়ে খাট ভিজে গেছে বিছানা। তো এখন আমার মা বলছে ওইটা উঠাই ফেলাও। তো আমি বলতেছি এতটুকু ভিজাতে কিছু হবে না। এই সামান্য একটা কথা নিয়েই আমাকে তারা অনেক মারধর করলো, অনেক এমন ভাবে মারধর করলো যা মানে গাছের যে মোটা ডালগুলো আছে ওই ডাল দিয়ে অনেক মারছে। মারতে মারতে আমি যে টিনে ঘরের যে একটা কোনাচি থাকে, কোনাটা মানে টিনের 2 সাইড দিয়ে বের হয়ে আমি চলে গেলাম। মানে আমাকে লাঠি দিয়ে এমন ভাবে ঘুতানো হচ্ছে যে আমার মানে শরীর মানে ছিদ্র হয়ে যাচ্ছে। এভাবে বের হলাম। হওয়ার পরে সকাল আমার কেউ আসলো না আগাইতে। পরে আমার বড় আম্মা বলতেছে মেয়েটারে এভাবে মাইরা ফেলাইতেছে, তুই দেখতেছিস না? আমার সৎমারে বললো, আমার ভাই আর সৎমা ভ্যানের উপরে বসে আছে, কেউ কিন্তু আমাকে আগাইতে জানে। পরে আমার ওই বড় আম্মা এসে দরজা, একরামুল তুই দরজা খোল, মেয়েটারে কি মেরে ফেলবি, এভাবে বলার পরে দরজাটা খুলে দিল। পরে সকাল হয়েছে, হওয়ার পরে আমি আবার কি করছি, আমার মার সাথে আবার সকালে আবার আমার বাবা ঝগড়া লেগে গেছে। লাগার পরে আবার কি করছে আমার বাবা, বলতেছে তুই চলে যা। আমার মা চলে যাবে দাদার বাড়ি, নানার বাসায় ওনার ছেলেকে নিয়ে। তখন আমি বলতেছি আমিও আমার মার কাছে চলে যাব, আমার নিজের মার কাছে চলে যাব। আমার মোবাইলটা নিয়ে দেন, আমি মোবাইলটা বিক্রি করলে আমার টাকা হবে, এই টাকা নিয়ে আমি চলে যাব। এভাবে বলার পরে দেখা যায় আমার বাসায় আর কি আমার গ্রাম অঞ্চলে আমার যে দাদা ছিল বিচারক, উনি এসে আর কি যাই হোক করতেছে, দরকার নেই কেউ কারো কোথাও যাওয়ার দরকার নেই, একরামুল তুই ভালো হ, মেয়ে এখন একটু বড় হয়েছে, বিয়ের শাদীর ঘর আসবে, এখন তুই ভালো হ। হওয়ার পরে এভাবেই যাই হোক হয়ে গেল। হওয়ার পরে চুপচাপ সবাই সন্ধ্যা লাগছে, সন্ধ্যার সময় আমার বাবা দোকানে গেছে, ভাই বাহিরে, মা রান্না করতেছে। আর আমার মা আবার ওই যে রংপুরে আমি যেদিন পরীক্ষা দিতে গেলাম সেদিন আমার মা ওখান থেকে ঘর বিক্রি করে 5,000 টাকা নিয়ে আসছে। ওখানে যে আমার আগের ঘর বাড়িগুলো ছিল রংপুরে নানার বাসায়, ওগুলো সব বিক্রি করে চলে আসছে ওরা। তখন ওই 5,000 টাকা নিয়ে আসছে। ওই 5,000 টাকা আমি কি করছি, ওই ছেলেকে আমার চাচিকে বলছে যে চাচি ওই ছেলেটাকে বলেন তো, আমার আর মারধর ভালো লাগে না, আমার খারাপ লাগতেছে অনেক। খুব কান্না করছি তার কাছে। করার পরে সে পরে বলতেছে, আমি বলতেছি রানাকে বলেন, ওই যে ছেলে মিস্ত্রি ওর নাম ছিল রানা। পরে আমি বলতেছি রানাকে বলেন আপনি, দেখেন ও আমাকে আমার মার কাছে রেখে আসবে নাকি। কয় কি না, তুমি এই কথা বললে কি সে তোমাকে নিয়ে যাবে, তুমি বলতে হবে যে আমি তোমাকে বিয়ে করব, করলে সে তোমাকে আগায় রেখে আসবে, আর 5,000 টাকা দিয়ে কি হবে। এই কথা বলে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার নাকের নটটা আছে, এটা আপনার কাছে রাইখেন, এটা আপনি বিক্রি করে নিয়েন। আমি ভাবলাম যে সবারই তো একটু না একটু লোভ আছে। পরে এভাবে সন্ধ্যা লাগছে, আমার সবাই দিক ওদিক হয়েছে, আমি 5,000 টাকা নিছি। আর আমার ব্যাগের কাপড় চোপড় আগে থেকে আমার ওই চাচির ঘরে ছিল, ওই কাপড় চোপড় নিয়ে ছেলেটা আসছে সন্ধ্যার দিক দিয়ে। ছেলেটা আগে থেকে বাহিরে ছিল, ও মানে সাইকেল নিয়ে। পরে ওই ছেলেটা আসছে সন্ধ্যার দিক দিয়ে আমি ছেলেটার সঙ্গে চলে গেছি। ছেলেটা অনেক জোরে মানে ভয় পাচ্ছে। আর আমার আব্বু একটু মানে পুলিশ থানায় করতো, আওয়ামী লীগ করতো। পরে সে কি করছে, আবার খবর পাইছে সঙ্গে সঙ্গে যে আমি বাসা থেকে খোঁজাখুঁজি করছে আমাকে। মা দেখছে আইসা টাকাও নাই, আমি তো পালাই আসছি। পরে ছেলেটা অনেক জোরে সাইকেল চালাইতে এক বাসায় এসে বলতেছে একে একটু ভ্যানে উঠাই দেন। পরে আমাকে ওখানে আবার অনেক পুলিশ, গ্যাঞ্জাম হচ্ছে রাস্তায়। ছেলেটা আবার খুব ভয় পেতো, মানে একটু মূর্খ ছিল, খুব পুলিশ ভয় পেত। পরে বলতেছে উনারা আবার কি করলো, আমাকে ভ্যানে উঠে হাফ রাস্তা পার করে দিল, যে জায়গাটা গ্যাঞ্জাম। পরে ওই জায়গাটা আমি গেলাম, যাওয়ার পরে ছেলেটা আবার আমাকে সাইকেলে উঠাই নিল। নেওয়ার পরে সে অনেক জোরে সাইকেল ছাড়ছে। পরে আমি রাস্তায় পড়ে গেছিলাম, গড়তে গড়তে অনেক দূরে চলে গেছিলাম, মাথায় ব্যথা পেয়েছিলাম, কোমরেও আঘাত পেয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। পরে হওয়ার পরে সে আমাকে তার মামির বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মামাতো বোনেরা আমার ব্যাগটা খুলে দেখলো কি কি আছে। যখন 500 টাকা নোট ছিল, গ্রাম অঞ্চল, 5,000 টাকা পাইছে তারা, মানে খুবই একদম খুশি হয়ে গেল।
পরে আমি বলতেছি যে আমার মাথায় পানি ঢালা হইলো, আমাকে পানি খাওয়ানো হয়েছিল, হওয়ার পরে আমি একটু হালকা ভালো লাগতেছিল। পরে বলতেছে ছেলেটা আমার ঘরে একাই, ওরা সবাই বের হয়ে ছেলেটাকে আমার ঘরে রেখে আসছে। পরে ছেলেটা আমার গায়ে টাচ করতে চাচ্ছে, আমি বলতেছি আপনি আমাকে টাচ করবেন কারণ আপনাকে না আমি বলছি যে আমার মার কাছে রাখতে হবে। তো বলতেছে আপনি না বলছেন আপনার চাচিকে বিয়ে করবেন আপনি আমাকে। আমি বলতেছি আমি তো একটা ছেলেকে সম্পর্ক করি, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আপনাকে আমার ভালো লাগতে হবে। আমি তাকে এভাবে বুঝাই বলছি, আপনি কেন বুঝতেছেন? আমার সৎমাও তো আপনার সাথে বিয়ের কথা বলছে, আমি তো বলেই দিচ্ছি যে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তারপরে বলতেছে যদি না হয়, তার মামা বলতেছে, আমার ওই মামা শ্বশুর বলতেছে তাহলে তোমার বাবাকে ডাক দিব। পরে আমি বলতেছি বাবার যদি ডাক দেয় তাহলে তো আমার অবস্থা আরো খারাপ আছে, তাহলে আমার দুনিয়াতে রাখবে না, তাহলে আমার কি হবে? পরে এখন ওই রাতেই যাই হোক ওরা আমাকে ওই রাতের 1টা বাজে ওরা আমাকে কাজী অফিসে নিয়ে গেল, নিয়ে যায় ওখানে আমার বিয়ে পড়াবে। পরে এখন কবুল বলতে বলছে যখন, তখন আমি একটা কবুল বলছি আর বাকি 2টা বলিনি, না বলে আমি ইচ্ছা করেই আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আধা ঘন্টার মতন আমি নিঃশ্বাস নেই না, মানে ওরা আমার কাছ থেকে যখন সরে যায় আমি তখন নিঃশ্বাসটা নিয়ে আবার নিঃশ্বাস বন্ধ করে রাখি, এভাবে আর কবুল বলিনি। পরে কাজী বলতেছে কবুল বলতে হবে না, আর আপনারা নিয়ে যান, সমস্যা নাই। পরে তার বাসায় আর সরাসরি আনে, তার বোনের বাসায় রাখছিল আমাকে, ওখান থেকে সকালবেলা আমাকে ওই ছেলে নিয়ে আসছে। পরে নিয়ে আসার পরে দেখি ছেলেটা মানে মূর্খ তো একদম, একগুলো জুতা পরছে অনেক বড় বড়, একটা পাঞ্জাবি পরছে অনেক ঢিলা, অনেক কিরকম। আমার কাছে খুব খারাপ লাগছিল যে এই ছেলে এসব পরছে কেন, আবার ওই যে বরের যে টুপিগুলো মাথায় দেয় ওগুলো পরছে। আমি বলতেছি এটা কি কোনো পাগল না আসছো যেগুলো কি? আমি কিন্তু ভাই গ্রামে সেরকম বড় হয়নি, আমি যে সৎ নানার বাসায় বড় হয়েছি, মানে একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছি, অত্যাচার হলেও একটা মানে পরিবেশ বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে আর কি আমি ওসব আমার কাছে খুব খারাপ লাগছে। আয়সা দেখলাম ওদের বাসা আসলাম, সবাই বলতেছে যে আসতেছে, বলতেছে এই মেয়েটা কে, কই থেকে আসছে, এত সুন্দর মেয়ে। পরে আমার চুল দেখে সবাই পাগল হয়ে গেছে, আমার চুল মাশাআল্লাহ অনেক বড়, বলতেছে মেয়েটা এত সুন্দর, বলছে রানার বউ। না এটা বিশ্বাসই হয় না, এটা কোনো ভদ্র ঘরের মেয়ে। এর তো গেট আপ দেখে একটা ছেলে বলতেছে, এর গেট আপ দেখে বোঝা যায় না, ছেলেটা শিক্ষিত ছিল। বলতেছে আপু কই থেকে আসছেন? তা আমি বলতেছি যে আমি রানার বউ। পরে বিশ্বাস করে না কেউ। পরে যাই হোক ওনার বাসায় আসে দেখি ওনার বাসা ভেয়ে কিছু নাই, শুধু একটা চৌকি ছিল, একটা টেবিল ছিল। আর আমার মা সৎমা বলছিল তারা অনেক বড় লোক ছিল, তারা সেই রকম ফ্যামিলি। পরে যাই হোক এভাবে যাওয়ার পরে তার সাথে আমার 5-6 দিন, কিন্তু তাকে যে আমি টাচ করতে দেইনি। আমি এখানে একটা কথা বলি আপনাকে, এই ছেলেটার নাম ছিল রানা। জি। এর সঙ্গে বিয়েটা দিল কে তাহলে আপনার? এই আমি যে তার মামার বাসায় আসলাম, পালায় যে তার সঙ্গে আসলাম, তার মামার বাসায় উঠলাম। তারা যে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল রানার সঙ্গে? পরিচয়টা হয়েছিল আমাদের বাসার পাশে যে চাচার বাসা, সে রানার সঙ্গে পালিয়েছিলেন কেন? পালিয়েছিলাম ওই যে বাবা যে মারধর করলো আমাকে, মারধর করলো, তখন আমি আর খুব চিন্তা করলাম যে এত মার খাইছি, আমি আমার মার কাছে চলে যাব। বেছে নিলেন রানাকে কেন বেছে নিলাম, ও একটু হাবা বোবা টাইপের ছিল। আচ্ছা, তো আপনি হাবা গোবা মনে করে ওর হাত ধরেছেন, ও আপনাকে হাবা গোবা বানিয়ে দিয়েছে। যাই হোক তারপরে যাই হোক ওই 5,000 টাকার কারণে ওরা আমাকে এরকম করছে। পরে যাই হোক আমি যখন আসলাম, পরে আসার পরে একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা ইচ্ছা করে বিয়ে করছো না এটাতে কোনো সমস্যা আছে? আমি চুড়ি পরতেছি না, নাকে ফুল পরতেছি না, আমি বলতেছি আমাকে এসব ভালো লাগে না, আমি এসব পরবো না। তখন বলতেছে কেন পড়বা না? ওই আমার খালাটা বলতেছে, ওর খালা শাশুড়ি। তো আমি বলতেছি যে আপনাকে একটা সত্যি কথা বলবো? তো বলতেছে বলো। আমি বলতেছি আমার বাসা এখানে, আমি এভাবে আসছি। তখন বলতে আমি তার পা চিপে ধরছি, ধরে খুব কান্না করছি ভাইয়া, মানে এতটা পরিমাণের কান্না করছি যে আমাকে আপনারা একটু হেল্প করেন, আমি ওর সঙ্গে থাকবো না। তখন আমার কাছে ফোন টোন কোনো কিছুই ছিল না। আর ওখানে আরেকটা বিষয় যে আমি যখন ওই ছেলেটা আমার ঘরে একা টাচ করতে গেছিল ভাইয়া, আমি বললাম যে আপনি আমাকে টাচ করেন, আপনার সাথে তো আমার বিয়ের কথা না, আপনি তো আমাকে মার কাছে রেখে আসবেন, আপনি কেন এসব করতেছেন? তখন বললো যে আপনার বাবাকে ডাক দিব। পরে তখন আমি কি করলাম, কাজী ফার্মে ফোন দিছিলাম। কাজী ফার্মে ফোন দিয়ে ওখানে এক প্রদীপ নামে ভাইয়া ছিল, ওর কাছে কথা বললাম যে ভাইয়া আমি এরকম সমস্যায় পড়ছি, আপনি কি বলেন? আমি পারবো না, আমি আমার মার কাছে যাবো, নাহলে আলামিনকে একটু বলেন না কষ্ট করে, ও আমাকে এখান থেকে নিয়ে যাক, নাহলে আমাকে বিয়ে করুক। বলতেছে না, ও তোমাকে কখনোই বিয়ে করবে না, তুমি এসব বাদ দিয়ে দাও, ওই ছেলেকেই বিয়ে করো। পরে এভাবে বিয়েটা হয়ে গেল। হওয়ার পরে আমি যখন ওই যে আসলাম, আমার খালা শাশুড়ির সবকিছু বললাম। পরে ওনার পা চিপে ধরছিলাম, ধরার পরে বললাম যে এরকম দেখেন আমাকে একটু সহযোগিতা করেন। পরে ভাইয়া ওখানে 2 দিন থাকার পরে ছেলেটার মার সাথে আমার ঝগড়া লেগে গেল।
আমাকে বলতেছে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কাইরা নিছো। আমি কই আপনার ছেলে আমি কাইরা নিছি, এটা সত্যি কথা। আমি আপনারা বেশি কিছু করবেন, আমি নারী নির্যাতনের কেস করব। আমি আপনার ছেলেকে বিয়ে করিনি, আর আপনার ছেলের সঙ্গে আমি থাকবো কিসের জন্য? আমি ভালোবাসি আলামিনকে। তখন ওখানেও আলামিনের সাথে আমার কথা চলে ওই খালা শাশুড়ির মোবাইল থেকে। পরে আলামিন সবকিছুই খালা শাশুড়ির বলে নতুন জীবন শুরু করছে, সংসার করো। 5 দিন তার সাথে আমার খাওয়া দাওয়া হয়, ওর সাথে সেভাবে খাওয়া দাওয়া না। ওর সাথে একটা ঈদ হয়, আমার কুরবানি ঈদ হয়। কুরবানি ঈদে সে আমার কোনো কাপড় চোপড় এনে দেয় না, শুধু আপনার কম দামি একটা জামা একটা সালোয়ার এনে দেয়, ওইটা দিয়ে আমি ঈদ করার পর আমি বলছি ঈদের পরে ওকে আমি ছেড়ে চলে যাব। আমার খালা শাশুড়িকে বলছি, এই নিয়ে আমার বিচারও বাসায় বসছিল। পরে আমার বাবা মাও মাইনা নিছিল ওই ছেলেকে নিয়ে। আমার বাবা মা বলছিল আচ্ছা ঠিক আছে মেনে নিছি আমরা। পরে বলার পরে কয়েকদিন পরে ঝগড়া লাগার পরে আমার বাবার বাসা থেকে লোক আসলো, গ্রাম থেকে লোক আসলো। পরে এখন আমার বাবা আমার সাথে কথা বলে, কয় কি ওকে এখনই ছাড়ার দরকার নাই, ওই কাবিননামা কত করছে? আমি বলি কাবিননামা 1 লক্ষ টাকা করছে। কয় ওই 1 লক্ষ টাকা আমরা ওর কাছ থেকে নিব, নিয়ে তোকে নিয়ে আসবো। আমার বাবা এবার একটু লুবি টাইপের। সে যখন ওই কথা বলল তখন আমি আবার কি করলাম, বলতেছি না, আমি মনে মনে চিন্তা করলাম যে আমার বাবার এই কথা শুনলে আমার এই জীবনটা নষ্ট হয়ে যাবে। পরে আমি খালা শাশুড়ি কাজ ছেলেটাকে ভয় দেখাইলাম যে আমি নারী নির্যাতনে কেস করবো, নাহলে আমি ফাঁসি নোটকে মরে যাবো এখানে, আপনি আমাকে ছেড়ে দেন, নাহলে আমি আপনাকে ছেড়ে দিব। তো পরে বলতেছে না আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না, কেন আপনার বাবা থানা পুলিশ করে, পরে আমার একটা সমস্যা করবে, এগুলোকে করবে, আমার পক্ষে সম্ভব না, এভাবে বলতেছে। পরে যাই হোক বলার পরে আমি কি করলাম, একদিন 2-3 দিন পরে বিচার সালিশ হয়ে গেল। হওয়ার পরে চুপ করে আমার খালা শাশুড়িকে বলছি যে আমি ওকে সাইরা দিতে যাব কুরবানি ঈদের 2-3 দিন পরে। বলার পরে ওই ছেলেটাকে নিয়ে আমি রংপুরে আসলাম কোর্টে আসার পরে ওকে আমি ওখান থেকে কোর্ট তালাক করছি। পরে ওখানে উকিল বলতেছে এই বিয়ে দিছে কে? এই বিয়ে যে দিছে তার আগে জেল হওয়ার দরকার। পরে ওখানেও আমি খুব কান্নাকাটি করি তাদের কাছে। কান্নাকাটি করার পরে ছেলেটা আবার কি করলো, আমার যে 5,000 টাকা ওরা নিছিল, আমি বলছি আমি তো আপনার সাইরা দিতে গেলে আমার তো টাকা লাগবে, কিন্তু আপনি আমাকে ফুল টাকা 5,000 দিবেন, আমি ওই টাকা নিয়ে আমার যেখানে মন চাই আমি সেখানে চলে যাব। তখন তো আর আমার বাবা আপনার কিছু করতে পারবে না। পরে ওখানে ওকে আমি কোর্ট তালাক করে আমি কি করলাম, আমার মার বাসা আমি এতটুকু জানি, আপনার বগুড়া দুপচাচি আসলাম ঠিকানা খুঁজতে আইসা বললাম আমার মার নাম বলছি রোকেয়া। আর রোকেয়া বলার পরে তখন আসল মা, হ্যাঁ আসল মার কাছে আসলাম। কত বছর বয়সে? তখন আমার বয়স হবে হয়তো 8 পড়েন আপনি, ওই সময়ের বয়স মানে 14 থেকে 15 বছর বয়স। হ্যাঁ, এই জীবনের প্রথম আসল মাকে দেখতে যাচ্ছেন। হ্যাঁ, ওকে, তারপর মার কাছে আসলাম। ওখানে খুঁজতে আসার পরে মাকে এসে সবকিছু বললাম যে আমার এরকম একটা বিয়ে হয়ে গেছে, এরকম। আমার মা আবার আমার বাবাকে ভয় পাচ্ছে, অনেক ভয় পাওয়ার কারণে পরে আর কি যাই হোক ভয় পাইতেছে। পরে আমি বলতেছি কিছু হবে না, কোনো সমস্যা না। ভয় পাচ্ছে আমার বাবা থানা পুলিশ করে, সে যদি আবার কেস করে আমার মার উপর। আর আমার মার উপর কেস করেছিল আপনার বাবা? হ্যাঁ। কিসের কেস? এর আগে কেস করছিল, এটা আমি মাঝখানে বলতে পারিনি। কেস করছিল এর আগে, আমার ছোটবেলা আমার মা আমাকে নিয়ে আসছিল, ও সেই কারণে কেস করছিল। আপনার মা এই জন্য ভয় পাচ্ছে যে তুমি আবার আসলা, এই কারণে আবার কেস টেস না। হ্যাঁ, আবার কেস টেস করে, আমি এসব জড়াইতেছে না। আর আমার মা তখন আবার বিয়ে করতে চাচ্ছে। আপনি যখন গেছেন তখন বিয়ে করতে চাচ্ছে? হ্যাঁ, আমার মা আবার বিয়ে করতে চাচ্ছে। ওকে, তারপর বিয়ে করতে চাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কথা আছে না যে ওই গানটার মতো জলে ভাষা পদ্ম আমি, ঠিক জলে ভাষা পদ্মের মতো গল্পটা আসলে। একটা মেয়ে যদি ফ্যামিলি না থাকে তাহলে সে কিভাবে কোথায় যায়, এবং ভাসতে তার কোথাও ওঠাই হচ্ছে না, না নিজের বাবার কাছে, না সৎ মায়ের কাছে, না নিজের মায়ের কাছে। এবং পরিবার তো নাই, সমাজ তো আরো অনেক জটিল একটা জায়গা। এগুলো আসলে নতুন না জীবন গল্প, এটা বহুবার এসছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসছে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের গল্প বিভিন্নভাবে উঠে আসে, কিন্তু একটা মেয়ে নির্যাতিত হলে সে যে ক্লাসেই বসবাস করুক না কেন তার গল্পটা আসলে সেম। বলেন তারপরে যাই হোক ওখানে আসলাম, মা সবাই আমাকে ভয় পাচ্ছে, তো বড় হয়ে গেছি, টাকা পয়সা অনেক লাগবে, অনেক কিছু বিষয় আছে এখানে। তখন মা কি করলো, বলতেছে দরকার নাই। তখন আমার মার ফোনে আবার একজন ছেলে ফোন দেয়, তখন আরো বেশি কষ্ট লাগলো। আরে আমি তো মার বয়সের, এগুলা কাজ করার কথা আমার, আর এই কাজগুলো আমার মা করতেছে, খুব কষ্ট লাগছিল। লাগার পর আমার মা কি করলো, আমার মামির কাছে পাঠাই দিল, খিলগাঁও তালতলা, এখানে আবার আমার মামি থাকে, উনিও গার্মেন্টস করে, ওখানে পাঠাই দিল। দেওয়ার পরে ওখানে মামির কাছে আসলাম। আসার পরে মামির ওখানে আসলাম, মামিও মনে করেন চাকরি করে গার্মেন্টসের,
আর ওই মামির মেয়ে, ছোট মেয়ে আছে, উনি আবার হচ্ছে ডাক্তারি চাকরি করে, কিন্তু ওরা একটু লুবি টাইপের। আমার মা আবার রিং দিছিল আমার কানের। আমি যখন আমার নিজের মার কাছে গেলাম ভাইয়া, তখন আমার মা রিং, নুপুর দিছিল, একটা আংটি, চেন, মানে আর কি জিনিস, স্বর্ণের জিনিস দিছিল। তখন এগুলো আর কি করলো, আমার মামি বিক্রি করলো। আমি তো গার্মেন্টসে চাকরি পাইতেছি না, তখন চাকরি হচ্ছে না। পরে কি করলো, আমার সাথে খুব ঝগড়াঝাটি হয়ে গেল, খুব অশান্তি শুরু হইলো। অশান্তি হওয়ার পরে আমার মামাতো বোনটার কাছে গেলাম। আমার মামাতো বোনের বিয়ে হয়েছে আবার ওখানে, ওনার মেয়ের। পরে ওনার কাছে গেলাম, যার পর ওনার শ্বশুর শাশুড়ি আমার খুব ভালোবাসলো, অনেক আদর টাদর করে। থাকার পরে ওখানে দেখা যায় 1 মাস থাকলাম। থাকার পর আমার চাকরি হচ্ছে না, মামি কি খাওয়ায় না খাওয়ায়, এই এক কথায় দুই কথায় তার সাথে আমার খুব অশান্তি শুরু হয়ে গেল। আর একটা জিনিস, আমার মামা আসতো, আমার মামার আবার ছিল 2টা বউ, বড় বউ ছিল, উনি আবার ছোট বউ, আমি ছোট বউয়ের কাছে ছিলাম, ওখানে আসতো। তো আমি যে ভাগ্নি, তারা যে একটা ফিজিক্যাল রিলেশন হইতো, এটা আমার খুব খারাপ লাগতো। আমি তো তাদের মেয়ের বয়সে আমার সামনে করতো, আমি তো বুঝতাম, হালকা পাতলা বুঝতাম, কিন্তু তারা বুঝতো না যে আমি তার ভাগ্নি বা তার ননদের মেয়ে। এগুলো আমি কি করতাম, আশেপাশে যে ভাড়াইটা ছিল তাদের কাছে বলতাম। তারা আবার কি করতো, অনেকে ভালো ছিল, অনেকে খারাপ ছিল। এইটা নিয়ে আবার আমার মামির সাথে ঝগড়া হইতো। হওয়ার পরে 1 কথায় 2 কথা আমার মামি আমাকে বলছে তুই চলে যা। তখন আমি চিন্তা করছি আমি কই চলে যাব। তখন আমি কি করলাম, ওই যে আমার যে মামাতো বোন আছে, ওর বাসা হচ্ছে আপনার মগবাজারে, ওই মগবাজারে ওর আবার শাশুড়ির বাসার পরের আরেকটা বাসা আছে। ওই আন্টিকে বললাম যে আন্টি এরকম ওখানে তো আমার হচ্ছে না, তো আপনি আমাকে এদিকে একটা মেস ভাড়া করে দেন, আমি যাই হোক যা বিক্রি করে হলেও দিব, আমার যা কাপড় চোপড় আছে বা যাই হোক মানুষের বাসায় কাজ করে হলেও থাকবো, কিন্তু ওখানে আমি থাকতে পারবো না। আর আমার মামির মানে কিছু রং ছিল। তারপরে যাই হোক এভাবে আমি ওখান থেকে ওখানে আরেকটা বাসায় আসলাম। আসার পরে ওখানে আর আমি কি বিদেশ যে মানুষ পাঠায়, বিদেশ বাসা পাইলাম। মামির বাসা থেকে আরেক মেসে আসলাম, ওই মহিলা আবার আমাকে নিবেন। ওখানে আমার মামাতো বোন আমাকে অনেক মারছিল, মারার পরে ওখানে আসলাম। আসার পরে আর কি যাই হোক ওখান থেকে আমি এক গার্মেন্টসের চাকরি পাইলাম। পাওয়ার পরে আবার আমি কি বিদেশে যে মহিলাদেরকে পাঠায় মেয়েদেরকে, তা আমি এতটা বুঝতাম না। পরে ওখান থেকে মানুষের খোঁজে খোঁজে পাইলাম যে মেয়েদেরকে বিদেশে পাঠায় আপনার ডান্সের জন্য। তো আমি আবার ডান্স পারি, তা আমি ভাবলাম যে আমি যেহেতু ডান্সে যাই দুবাইয়ে, তাহলে তো আমি ভালো টাকা ইনকাম করতে পারবো, আমি তো ডান্স পারি। পরে ওই আমি যে বাসা থেকে, ওই বাসায় আন্টি বলতিছে যে তুমি খারাপ জায়গায় যাবা, আমার বাসা থেকে এখনই চলে যাও, বের হয়ে যাও। তখন আমি আবার ওই কাজী ফারামি আলামিনের সাথে আমার সব বন্ধ হয়ে গেল। এই আপনি বর্তমানে আপনার হাজবেন্ডকে নিয়ে স্টুডিওতে আসছেন, ওনাকে বিয়ে করেছেন কত বছর যাবত? ওনার বিয়ে করে আমার 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। এনার সঙ্গেও কি আপনার এই ভদ্রমহিলা যার গল্প বলছিলেন তিনি বিয়ে দিয়ে দেয়? হ্যাঁ, তিনি আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তো ইনি বিয়ে দিয়ে দেয় এবং 3 বছর সংসার করছেন তার সঙ্গে। তিনি কি জানে, পুরো গল্পটা জানে আপনি আজকে যেটা বললেন এখানে? হ্যাঁ, সে পুরো আমার ইতিহাসটা জানে। আমি তাকে সম্পূর্ণ খুলে বলছি। আর সে আমার একটা কথার কারণে নাকি সে আমাকে বিয়ে করছে। তাকে সেটা কথা হচ্ছে আমার যে বিয়েটা, ভাই এখানে আরেকটু, তার সাথে যে আমার বিয়েটা হয়েছে, আমার ওই মামা শ্বশুর আমাকে দেখতে আসছিল, আমার হাজবেন্ড সহ দেখতে এসে আমার মামা শ্বশুর কথা উঠাইছে যে তোমার বাড়ি কই, কি কথার জন্য বিয়ে করেছে সেটা বলেন, আমি স্টোরি দিতে যাচ্ছি না। কি কথার জন্য সেটা হচ্ছে সে চলে গেছে আমাকে দেখার পরে, সে চলে গেছে। যাওয়ার পরে সে বলতিছে হচ্ছে, আমি তাকে একটা মেসেজ করছি যে আমাকে কি আপনি ভুলে গেছেন। সে এই কথার কারণে নাকি আমাকে বিয়ে করছে, সে আমাকে অসহায় দেখে বিয়ে করছে। আপনার সব স্টোরি কি জানতো আগে, বিয়ের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি জানতো? তাকে আমি বিয়ের আগে সম্পূর্ণ বলছি যে আমি এরকম অবস্থা আমার। ওনার ফ্যামিলি আছে, ওনার বাবা মা সবাই জানে আপনার সম্পর্কে? না, ওরা কেউ জানে না। এই ছেলেটা কি করে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড হচ্ছে রিক্রুটিং এর মালিক। রিক্রুটিং বললে বিদেশে যে লোক পাঠায় উনি। আচ্ছা, তো এই 3 বছর যাবত সংসার করছেন আপনি, আপনার আগেও একটা বিয়ে ছিল সেটাও জানে। জি। তো সবকিছু মিলে কেমন আছেন আপনি? সবকিছু মিলা আমি মোটামুটি বেশি ভালো নেই। এই জন্যই আমি চাইছিলাম যে আমার হাজবেন্ডকেও আজকে আমি এখানে রাখতাম। কেন ভালো নেই? সে আমাকে এত কিছু থেকে বঞ্চিত কেন করছে? সে তো আমাকে অসহায় দেখে বিয়ে করছে। এত কিছু থেকে বঞ্চিত করেছে বলে? এত কিছু থেকে আমি কি তার কাছে কি কোনো প্রাপ্য পাবো না? কি বঞ্চিত করেছে? সে আমাকে ঠিকভাবে দিচ্ছে না তেল সাবান। বিয়ের আগে প্রথমে, বিয়ের পরে সে আমাকে খুব ভালোবাসতো, তারপরে সে আর আমাকে ভালোবাসে না। কেন সে আমাকে ভালোবাসতে পারতেছে না? ভালোবাসে না বললে এভাবে বললে তো হবে না। আপনি তার সঙ্গে হ্যাপি না? জি না। খাবার দাবার ঠিক মতো দেয় না, ভরণ পোষণ ঠিক মতো দেয় না?
খাবার দাবারটা সেভাবে ঠিকভাবে পাই, যেটা কিন্তু কাপড় চোপড় তেল সাবান এটা ঠিকভাবে পাই না, তার ভালোবাসাটা পাই না, এসব সবই বাদ দিলাম। ভালোবাসা অন্য জিনিস, এটা পাবেন কিভাবে এটা জানি না আমি, এটা নিয়ে আসলে এক্সপ্লেইন করা এটা অন্য জিনিস। বাট আপনার ভরণ পোষণের জায়গা হাজবেন্ড হিসেবে এটা আসলে সে ঠিক মতো দেয় না, আপনি যেটা বলতে চাচ্ছেন। জি, এটা সে অন্য মেয়েদের সাথে কথা বলে, কেন সে এসব করে, কিসের জন্য করে, কেন? এটা অন্য ডাইমেনশন। আমি এই জায়গাটায় নাই বাজাই, আমি বরং আপনার হাজবেন্ড এতটুকু শুনলে হয়তো সে মন খারাপ করবে, তার সেই জায়গাটা থেকে আমি বরং এটা বলবো যে এগুলো না বলাটাই ভালো পাবলিকলি, কারণ যেহেতু আপনি এক্সিস্টিং তার সঙ্গে আছেন, এই বিষয়গুলো আপনাদের নিজেদের মধ্যে মিটিগেট করে ফেলাটা না, আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে আমি যেরকম আমি তো ভাইয়া সম্পূর্ণ কথা, আমি যেরকম আজকে পরিস্থিতিতে আসি, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো যাতে। আপনার ভুল কি এখানে? আমার এখানে অনেক ভুল আছে, কিরকম? আপনি আমাকে একটু সময় দেন। আপনার ভুলটা কি এর বলেন, আপনি আমায় এতক্ষণ ধরে আপনি বললেন, আমি তো ভুলই খুঁজে পাইনি আপনার। আমার ভুল হচ্ছে প্রথমত আমি যে আলামিনের সাথে সম্পর্কটা করছি এটা প্রথমত ভুল। আমি ভালোভাবে যদি নিজের একটু চেষ্টা করতাম। আমি একটু শুনাই আপনাকে এবার, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, বলাটাই মুখ্য না, মূল বিষয়টা আসলে হলো আপনার গল্পটা উঠে আসছে। এই যে 1-1.5-2 ঘন্টা আপনি এখানে বললেন, মূল গল্পটা উঠে আসছে। একটা যেটা হচ্ছে আপনি একটা ভালো ফ্যামিলি পাননি, প্রথম সমস্যাই ছিল এটা। আপনি যদি একটা ভালো ফ্যামিলি পেতেন, আপনার যদি গাইড করার মতো মানুষ থাকতো, তাহলে আপনার জীবনটা অন্যরকম হতে পারতো। দুঃখজনক হলেও সত্য যে আপনি সেটা পান নাই। এরপরে এই যে অল্প বয়সে যে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া, বা একটা ছেলের সঙ্গে আপনি ঘর থেকে বের হলেন আসল মায়ের কাছে ফেরার জন্য, এবং সে আসল মাই আসল মায়ের ইন্টারেস্টিং দেখেন, ও সৎ মায়ের কাছে দিন যাবত থাকলো, কখনো সৎ মায়ের কাছে থাকতে পারলো না, আবার বাবার কাছে গেল, বাবার কাছে গিয়েও সেখানেও থাকতে পারলো না, আবার সৎ মায়ের কাছে আসলো, সৎ মায়ের কাছেও থাকতে পারলো না, তখন মনে হলো যে না আসল মায়ের কাছে ফিরে যাব, সেই জন্য সে একটা ছেলের হাত ধরে আসল মায়ের কাছে আসতে চাইলো। ওই ছেলে আবার তাকে ট্র্যাপে ফেলে বিয়ে করে ফেলে তারপরে শেষ পর্যন্ত ওখান থেকে সে ছাড়া পেয়ে সে তারপরে গেল হলো আসল মায়ের কাছে। আসল মায়ের কাছে যাওয়ার পরে সেখানেও সে থাকতে পারলো না, দেখলো যে আসল মা তাকে রাখবে না কেসের ভয়, কারণ সে আরেকটা বিয়ে করার প্ল্যান করছে। সুতরাং এই পরিণত বয়সের একটা মেয়েকে দেশে কি করবে, সেখান থেকে সে আবার গার্মেন্টসে চলে আসলো, গার্মেন্টসে চলে এসে একটা মানুষের সঙ্গে তার পরিচয় হলো। সেই মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে, একটু থামেন প্লিজ, একটু নিজেকে কন্ট্রোল করেন। সেই মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে সে আলটিমেটলি হলো একজনকে বিয়ে করলো। আপনার হাজবেন্ডকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে এত কিছু জানার পরে সে আপনাকে রিসিভ করেছে। 8-10টা ছেলের মতো সে না, সেই জায়গাটা থেকে সে প্রশংসা পাওয়ার যোগ্য। ঠিক আছে, ওনার জীবনে ভয়ঙ্কর রকম ভাবে কষ্ট আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তবে এটা ঠিক যে এত কিছুর পরও মানুষ সার্ভাইভ করে সোসাইটিতে, ভয়ঙ্কর রকম ভাবে আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে যায়। যদি নিদেন পক্ষেই বলেন যে আজকের এই গল্পে ওনার বলার ধরন বা উনি যেভাবে বলেছে বা আমাদের যেভাবে আমরা এখানে প্রেজেন্ট করেছি, সেখানে সেই অর্থে আপস অ্যান্ড ডাউনস নাই, সেই অর্থে ঢেউ নাই। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এই যে মেয়েটি বড় হয়েছে আমাদের সমাজে, সেই জায়গাটি থেকে কিরকম কষ্ট করে তাকে বড় হতে হয়েছে। আমাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু থেকে বঞ্চিত। তবে এর থেকে বড় বঞ্চনা বোধহয় পৃথিবীতে আর কিছুই নেই, যার কোনো পরিবার নেই, থেকেও নেই। সুতরাং বাবা মায়ের সম্পর্কটা সন্তানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে, অন্তত বাবা যারা হয়েছি, মা যারা হয়েছি, তো তাদেরকে অন্তত এই জায়গাটাতে